শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরপর কেটে গেল বেশ কিছুদিন। দেখতে দেখতে ওদের কলেজের ক্লাসও শুরু হয়ে গেছে। কলেজের প্রথম দিনটা বেশ অদ্ভুত ঠেকেছে সকলের কাছে, তবু খারাপ ছিল না। বরাবরের মতো আয়ত্রী বাবার সাথে করে কলেজে পৌঁছালো। তাসরিফ সাহেব মেয়েকে নার্ভাস ভেবে কত শত কথা ওড়ালেন। ফেরার আগে খাবার পানি কিনে দিলেন। কলেজের পাশে দোকানের আঙ্কেলদের দেখে বারবার বললেন, আম্মা, তোমার কিছু লাগলে এই আঙ্কেলের কাছ থেকে নিবা, সমস্যা হলে ফোন দিবা আব্বুরে। আয়ত্রী প্রতি কথায় মাথা নেড়ে সায় দিল। বাকি সবাই মুগ্ধ হয়ে বাবা মেয়ের কর্মকাণ্ড পরখ করছিল। এতে খুব বেশি ঝুমুর মন খারাপ হলো। বাবা তার প্রবাসী, চাইলেই যখন তখন পাওয়া যায় না। অতঃপর রাজ্যের সব এক্সাইটমেন্ট নিয়ে ওরা কলেজে প্রবেশ করলো। হ্যাঁ হ্যাঁ, আয়ত্রীর ভীষণ জ্বর ছিল। এমনিতেই জ্বর হলে আয়ত্রীর অবস্থা কুপকাত হয়ে যায়, কিন্তু ফার্স্ট ডে অ্যাট কলেজ, তার সাথে নবীনবরণ অনুষ্ঠান নিয়ে নানা রকম জল্পনা কল্পনা আয়ত্রী লোভ সামলাতে না পেরে ছুটে এসেছিল। কিন্তু তার ছোট্ট মনখানা তখনই ভেঙে গিয়েছিল যখন স্যার হোয়াইট বোর্ডে ইয়া বড় অক্ষরে লিখে দিয়েছিল যে তোমাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। আয়ত্রী রাগে দুঃখে কপাল চাপড়েছিল। সবার আশা উদ্দীপনায় এক বালতি পানি ঢেলে কলেজ কর্তৃপক্ষ কি মজা পেয়েছিল কে জানে। তবে তাদের বক্তব্য গেলানো শেষে বেরিয়ে নাজমুনকে দেখে ওরা আনন্দে এক প্রকার ফেটে পড়েছিল। আয়ত্রী হেসে বলা, ফাইনালি ভাইয়া কথা রেখেছে। সবাই এত খুশি ছিল যে তাদের বান্ধবী আবার তাদের সাথে পড়বে। ব্যাস, এই সময় এইটুকু ঘটনাই ঘটেছে। আলাদা কিছু যদি হয় তবে আয়াত্রীর সাথেই হয়েছে। এই সময়টার মাঝে তার সাথে আয়াতের কোনো দেখা সাক্ষাৎ হয়নি, হওয়ার চান্সও নেই। তবে না হলে কি হবে, আয়াত্রী তো নিয়মিত আয়াতের ফেসবুক প্রোফাইলে চিৎপাটাং হয়ে পড়ে থাকছে। কিছুক্ষণ পরপরই কে কি রিয়াক্ট দিচ্ছে, কমেন্ট করছে তাই চেক করছে। আর কোন ছবিটা বেশি সুন্দর, কোনটা বেশি শার্প, কোনটাতে অ্যাঙ্গেল ঠিক আছে তাই অনুসন্ধান করে। কোন মেয়ে কি বলছে, কে একটু ভাব লাগানো কথা বলছে তা বিশ্লেষণ করছে। স্বাভাবিক মন্তব্য না হতেই তাকে জন্মগত সতীন ভাবতে শুরু করেছে। তার নাম করে নিয়মিত গালি দিচ্ছে। আয়ত্রীর এইসব দিকে বেশ উন্নতি হলেও পড়াশোনার অবস্থা নাজেহাল। আয়াতের প্রেমের সাগরে হাবুডুবু খেয়ে এই মেয়ের জীবনে পড়াশোনা নামক যে একটা অধ্যায় ছিল তা আপাতত বিলুপ্তর পথে। মিথিলা হুমায়রা এইসব দেখে কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করতে পারছে না। না, প্রেম ভালোবাসা এত পরিমাণে ক্ষতিকারক তা মূলত দুজনের ধারণাতেও ছিল না। এরই মধ্যে হুমায়রা একটু বাচ্চা স্বভাবের, পরিবারের ছোট্ট, তাছাড়া দেখতে একটু বাচ্চা বাচ্চা মনে হয়। তাই তো তার বাচ্চামোগুলো ফাঁক ফোকর গলেও পুরো দমে পালাতে পারেনি। মিথিলা নিত্য নতুন ক্র্যাশ খায়, তবু এত ভয়ঙ্কর রকমের প্রেমে পড়েনি। পড়ার চিন্তা ভাবনাও করছে না আপাতত। আইসি এর মাঝে এক প্রকার বিপদে পড়েছে। তার মাঝে মধ্যে নিজেকে বেতার কেন্দ্র মনে হচ্ছে। নিয়মিত আয়াতকে আর আয়ত্রীকে আয়াতের খবরাখবর পৌঁছে দেওয়া তার নিত্যদিনের কর্ম যেন। তন্ময় হারিকেন দিয়ে মেয়ে খুঁজে চলেছে। সে আর আমেরিকা ফিরছে না। বাবা মাকে কথাটা সোজাসুজি জানিয়ে দিয়েছে। তাই খেয়ে দিয়ে কাজ নেই। চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার আগ পর্যন্ত সময় কাটানো উপযুক্ত একটা স্টেপ পেয়ে গেছে। আয়াতের একটাই কথা, জায়ানকে বিয়ে দিবে। জায়ান চোখ মুখ খিচে কয়েকবার সরিও বলেও কাজ হয়নি। এমনকি আয়ত্রীকে ফোন দিয়ে কথার আগে পরে বোন ডেকেছিল বেচারা। তবে এতে হিতে বিপরীত কিছুই ঘটেছিল। তন্মার ব্যাপারটা মন্দ লাগছে না। জায়ানকে তারা বিয়ে দিবে, আর এই বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে তন্ময় দীর্ঘ জার্নি করে এসেছে ঢাকা টু আখাউড়া। তন্ময় রেলগাড়ি করে আসতে চাইছিল, কিন্তু আয়াত গাড়ি করে এলো। দীর্ঘ সময় রাস্তা তারা ভাগাভাগি করে ড্রাইভ করেছে। আজকে মূলত একটা মেয়ের দেখতেই যাচ্ছে তারা। মেয়েটি আয়াতের অফিসের জুনিয়র। আয়াতের পিয়ার রেফারেন্সে এই বিয়ের সম্বন্ধ পাকাপাকি হয়েছে। আয়াত আগে ছেলের বায়োডাটা
মেয়ের পক্ষকে পাঠিয়েছে। ওনাদের পছন্দ হয়ে সম্মতি দেওয়ার পরেই তবেই ওরা এসেছে। আয়াত একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্ক করে বলল, এখান থেকে খেয়ে যেতে হবে। লতিফ চাচা তো আর আমাদের জন্য রান্না করে রাখবেন না? জায়ান হ্যাঁ না কিছু না বলে চুপচাপ বসে রইল। তন্ময় এতে বেজায় চটে গেল। পেছনে ফিরে হাতা গুটাতে গুটাতে বলতে লাগলো, ওই শালা তুই ঢং করতেছিস আমি ভালোই জানি। এমন একটা ভাব নেস যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এমনটা তো হচ্ছে না। হ্যাঁ রে আয়াত, এমন করছিস কেন? বেচারা তো ভুলের জন্য লজ্জিত অনুতপ্ত। ও যে ভুল করেছে আমি চাইও না সে ভুলের জন্য আমার বউ নিয়ে ভেবে অনুতাপ করুক। মানে ও মনে মনে লজ্জিত হবে যে ছি কি করতে যাচ্ছিলাম, আইত্রিকে বিয়ে করতে। আমি চাই না আমার বউকে নিয়ে কেউ এতটুকুও ভাবুক। কারো অনুতাপের মাধ্যমে তার ভাবনায় আমি আমার স্ত্রীর পদার্পণ মেনে নিব না। তাই তো ব্যবস্থা নিচ্ছি। আফটার অল আমি আমার অনলি ওয়ান বউ নিয়ে রিস্ক নিতে চাই না। জায়ান নিশ্চুপ রইল। আয়াত্রীকে তার ভালো লেগেছে। কোনো সম্পর্কে জড়ালে হয়তো তা ভালোবাসায় পরিণত হতো। তবে এখনো হুট করে আয়াত্রী নামটা শুনলে বুকের মাঝে অদ্ভুত তোলপাড় হয়। আয়াত সত্যিই বিচক্ষণ ব্যক্তি। তার বলা কথা এক বিন্দু পরিমাণও মিথ্যে নয়। তন্ময় এবার ফোঁস করেই উঠল, এই তুই এমন বউ বউ করবি না, লাজ লজ্জা কিছুই নাই। আয়েত্রী আমার বোন হয়, বেশি করবি আমার বোন দিব না তোর ঘরে। লাইক সিরিয়াসলি? তবে ভাই শোন, ও অলরেডি আমার বউ হয়ে গেছে, তাই তোর উচিত নিজের দুলাভাইকে সমীহ করে চলা। আর হচ্ছে যে প্রয়োজনে আমি আমার বউকে নিয়ে সবার সামনে প্রণয় কাব্য আবৃত্তি করব। কারো লজ্জা লাগলে এটি তার ব্যক্তিগত সমস্যা। তন্ময় কিছু বলবে তার আগে আয়াত গাঢ় দৃষ্টি নিক্ষেপ করল। তার অর্থ এই যে আর একটা কথা বলবি এই জায়গা তোকে ছেড়েই চলে যাব। হ্যাঁ, এই শহরে তন্ময়ের বহুদিন পর আসা। আয়েশির কাছে বেশ গল্প শুনেছে এখানকার প্রকৃতির। আখৈরা তিতাসের তীরে, আর তিতাসকে দেখে মেঘের তৃষ্ণা মেটাতে না পারলে নাকি জীবনী বৃথা। তাই তন্ময় সিদ্ধান্ত নিয়ে আখৈরা সম্পূর্ণ ঘুরে দেখার। প্রয়োজনে বোধ তিতাসে ডুব দিয়ে হাবুডুবু খাবে। এর জন্য আয়াত্রীকে প্রয়োজন। তাই পরিকল্পনা মাফিক গলা উঁচিয়ে পড়ল, তোরা যা আমি আসছে। ওরা নামতেই তন্ময় আয়েশির কাছে ফোন দিল। অপর পাশ থেকে শোনা গেল আয়েশির ব্যস্ত কণ্ঠস্বর, হ্যাঁ বলো, আবার কি হয়েছে? জায়ান ভাইয়ার বিয়ে কি তবে ঠিক? তোরা ভাই বোন দুটিতে এত অ্যাডভান্স কেন বলতো? ও মা, কি করলাম আবার? আরে বইন, এখনো বাড়ি যাই নাই। ওহ, তাই বলো। হ্যাঁ তাই বললাম। এখন ভাইয়ের একটা হেল্প কর, আয়েত্রীর কলেজের ঠিকানা দে। তুমি এখন ওর কলেজে যাবা? যাব, একটু দ্রুত বল। আয়েশি আয়াত্রীর কলেজের নাম ঠিকানা বলতে তন্ময় বলল, 1 মিনিট, আমরা মনে হয় ওইখানেই আছি। একটা রেস্টুরেন্টও আছে এইদিকে। হ্যাঁ, এটাই হবে বোধহয়, তবে আমি শিওর না। আমি তো যাই না, আয়ুর কাছ থেকে বর্ণনা শুনেছি শুধু। তন্ময় গাড়ি আরেকটু সামনে পার্ক করে গাড়ি থেকে নেমে পড়ল, হেসে পড়ল, গ্রেট, শুনেই তো নিখুঁত বর্ণনা। দেখতে হবে না কার বোন। আচ্ছা এখন রাখি, আর এক বোন খুঁজে বের করতে হবে। আরেক বোন মানে? এক প্রকার মুখ ফসকেই কথাটা বলেছে তন্ময়, তাই মোর ঘোরাতেই বলল, ওরে পাগলি, আয়েত্রীকে আমি একটা বোন মেনে নিলাম না ওই দিন। বলেই ফোন কেটে দিল। আয়েশিকে কিছুটি বলার সুযোগ দিল না। ফোন কেটে সামনে হাঁটতে কারোর সাথে ধাক্কা খেলো। সাথে সাথেই যেন অ্যাটম বোম ফাটার ন্যায় প্রতিক্রিয়া হলো। কি মিয়া, চোখে দেখেন না? তন্ময় অবাক হলো। সে ইচ্ছে করে কাজটি করেনি, অথচ সামনে থাকা মেয়েটা তাকে যাচ্ছে তাই বলছে। এক্সকিউজ মি, আমি ইচ্ছে করে করিনি, আই এম সরি। কোনো সরি নাই। আপনাদের মতো ছেলেদের মনোভাব ভালোই জানা আছে, মেয়ে দেখলে গায়ে পড়ার স্বভাব। মুখ সামলে কথা বলো। বয়সে আমার ছোট বোনের সমান হও, এখনো নাক টিপলে দুধ গলবে। কি কি বললেন আপনি? এমন সময় ঝুমো পেছন থেকেই বলে উঠল, তো সব জায়গায় এমন না করলে চলে না তিশা? লোকটা তোর চেয়ে বয়সে বেশ বড়। একে একে ওরা সকলে জড়ো হলো। আয়ত্রী কি হয়েছে দেখতে এসে তন্ময়কে দেখতে পেল। সানগ্লাস পরা, তবে মুখের মাস্ক সবে মাত্র খুলেছে। তন্ময় মূলত ডাস্ট অ্যালার্জি, তাই ধুলোবালি থেকে নিজেকে রক্ষার্থে সবসময় মাস্ক ব্যবহার করা লাগে।
বেচারা দেশে পিওর বাতাস খেতে এসে নিজেই প্যাকেট হয়ে ঘুরছে। রোদের তেজে তন্ময়ের ফর্সাটে মুখখানা লাল বর্ণ ধারণ করেছে। আয়ত্রী অবাক হয়ে পড়ল। তন্ময় ভাইয়া, তুমি এখানে? হিজাব নিকাবে আয়ত্রীকে চিনতে তন্ময়ের বেগ পেতে হলো। আয়ত্রী এগিয়ে পড়ল। আর রে, আমি তাহি। পুরো কথা শেষ করার আগে তন্ময় চেঁচিয়ে বলে উঠল, তুই আয়ু? আয়ত্রী ঘন ঘন মাথা নেড়ে সায় দিল। তন্ময় খপ করে আয়ত্রীর ব্যাগের হাতল ধরে টেনে বলল, আয় বইন, তোরে খুঁজতে গিয়া রোদে শুটকি মাছ হইছি, এইবার আয় তো। বলেই টানতে টানতে এগিয়ে গেল। আয়ত্রী তাল মিলিয়ে চলতে শুরু করলো। তন্ময় ধপ করে গাড়ির দরজাটা খুলে ভেতরে ঢুকে গেল। আয়ত্রী জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। তন্ময় ঘন ঘন শ্বাস নিচ্ছে। সারাদিন জার্নি, তার এতক্ষণ না খেয়ে আছে, তাই শরীরটা ক্লান্ত লাগছে তার। তন্ময় হাত উঁচিয়ে প্রশ্ন করলো, এই ঠাডা পড়া রোদের মধ্যে দাঁড়িয়েছিলি কেন? আর বলো না, এখান থেকে বাসায় যাওয়ার অটো পাওয়া টাফ হয়ে যায়। ওরা সবাই তোর বান্ধবী আয়ু? হ্যাঁ, আমরা একই সাথে বাড়ি ফিরবো তো। ভীষণ রোদ পড়েছে, চল ওদের সবাইকে মিলে আমি ড্রপ করে দেই। সবার বাড়ি তো একদিকে, তাই না? হ্যাঁ, পাকা সড়ক পর্যন্ত একদিকেই তো। আচ্ছা, ওদের আসতে বলে তুই উঠে বস। আয়ত্রী কিছুতেই এগিয়ে গেল। চেঁচিয়ে বলল আসতে। হুমায়রা মিথিলা আগে থেকেই এই ভাইয়ার কথা জানতো, তাই সুসুর করে চলে এলো। তাদের দুজনের সাথে ইতুও চলে এলো কোনো রকম বিরক্তি ছাড়াই। সুমাইয়া আর ঝুমু দাঁড়িয়ে আছে এখনো। আয়ত্রী আবারও ইশারা দিতে ঝুমু বলল, থাক, তোরা যা, মনে হয় না এতজনের জায়গা হবে। আরে আয় তো, আমার ভাইয়া উনি। আয়ত্রী মুখ থেকে ভাইয়া শুনতেই ওরাও এগিয়ে গেল। পেছনে তিনজনের সিট গাদাগাদি করে ওরা পাঁচজন বসে পড়ল। হুমায়রা ইতু পাতলা বিধায় ওরা কোলে চড়ে বসলো। আয়ত্রী তিশাকে ইশারা করে এগিয়ে গেল, যদিও সে চিন্তিত তিশা কোথায় বসবে। ড্রাইভিং সিটের পাশে বসতেই দেখলো তিশা এখনো গ্যাং ধরে দাঁড়িয়ে আছে। আয়ত্রী আবার ইশারা করতে তিশা বলল, তোরা যা কেবল, আমি চৈতি আর রিয়ার সাথে যাব, এই বাজে লোকের সাথে যাব না। বাচ্চামো করবি না দিশা, স্বাভাবিক ব্যাপারটা অতিরঞ্জিত করে ফেলছিস না তুই? অতি রঞ্জিত করছে, ভালো করছে, এবার সামনের থেকে ভাগ। আয়ত্রী কপালে ভাঁজ পড়ল। সে বেজায় রেগে গেছে। তিশার অযথা তন্ময়কে দোষারোপ করার ব্যাপারটা তার মোটেও ভালো লাগছে না। তন্ময়ের সামনে আছে, নয়তো এতক্ষণে তিশার সাথে লেগে যেত কয়েক দফা। মিথিলা পেছন থেকে বলে উঠল, কুল আয়ু কুল। তুই এমন কেন করছিস তিশা? কথা বলিস না, আমাকে যে লোক অপমান করেছে তার সাথেই তোরা যাইতেছিস। মানুষ চেনা হয়েছে ভালোই। পাশ করছেন? পাশ থেকে আয়ত্রী কিছু বলার আগেই তন্ময় গাড়ি স্টার্ট দিয়ে খানিকটা দূরে নিয়ে থামালো। সবাইকে পেছন ফিরে জিজ্ঞেস করলো, এসি দেব? গরম লাগছে। ওরা মাথা নেড়ে সায় দিতেই তন্ময় গাড়ির কাজ উঠিয়ে এসি অন করে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো খাবার হাতে, পার্সেল করা লাঞ্চ আর কিছু আইসক্রিম ওদের দিয়ে আবার গাড়ি স্টার্ট দিল। তিশার পাশ কাটিয়ে যাওয়ার সময় কাজ নামিয়ে বলে উঠল, আসেনি ভালো করেছে, এমনিতেও আমার গাড়িতে আপনার বসার জায়গা হতো না, জাসির রানী লক্ষ্মীবাই। তন্ময়ের কথায় তিশা উল্টো বুঝল। সে দ্বিগুণ চেঁচিয়ে উঠল। তন্ময় মূলত গাড়ির জায়গা স্বল্পতা বুঝিয়েছে। তিশা বুঝেছে তন্ময় তিশাকে মুটি উপাধি দিয়েছে। তন্ময়ের বলা কথায় সবাই একটু হেসে উঠল। আয়ত্রী ফ্রুকুচকে এই কথা বলার কারণ জিজ্ঞেস করতে তন্ময় বলল, কেমন জল্লাদগিরি করছিল দেখেছিস, তাই বললাম। আয়ত্রী হেসে বাইরে তাকালো। হুট করে তার বুকটা মোচড় দিয়ে উঠল, যেন তার সামনে দৃশ্যমান আয়াতের মূর্ত প্রতীক। প্রতীক নয়, মানুষটা নিজেই তো। তারপর গাঢ় দৃষ্টির চোখ দুটো আয়ত্রীর দিকেই নিবদ্ধ। আয়ত্রী অনুভব করলো ওর শ্বাস প্রশ্বাস দ্বিগুণ হচ্ছে, কিন্তু মানুষটার কোনো হেলদোল নেই। আয়ত্রী বেশিক্ষণ সহ্য করতে পারল না, দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল। তন্ময়ের দিকে ফিরতেই তন্ময় হেসে ফেলল। আয়ত্রী নিজের অবস্থা প্রকাশ না করতে পেরে প্রশ্ন করল, বাসা সবাই এসেছে? কয়দিন থাকবে? আয়শির ছুটি পড়েছে? আমরা একা এসেছি। একা মানে? উনিও এসেছে? হ্যাঁ হ্যাঁ, উনিও এসেছে বনু।
মিথিলা খাবার দাবার নিয়ে ছোটাছুটি করছে। আজকে তার মাহি আপুকে দেখতে এসেছে, তাই এত ব্যস্ততা। তার মা একটা ট্রে দিয়ে বলল ড্রয়িং রুমে দিয়ে আসতে। হাতের ফোন ফেলে রেখে তাই নিয়ে এসে প্রাণপণে ছুটল ড্রয়িং রুমে। নিতান্তই ভদ্রভাবে প্রবেশ করে হাতের জিনিসপত্র টি টেবিলে রাখল। সামনে তাকে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল, ভিড় করে বলল, ভাইয়া আপনারা? তুমি মাহির বোন? হুম। আয়ত্রীর ফ্রেন্ড না তুমি? নাম মিথিলা? হ্যাঁ, আসলেই সুন্দর। যাই হোক মিথিলা, জায়ান তোমাদের দুলাভাই হতে চেয়েছিল, এখন তাই হলো, ফাইনালি ও তোমাদের দুলাভাই হচ্ছে, সাথে আয়ত্রীরও। সুন্দর না? আয়াত জায়ানকে উদ্দেশ্য করেই বলা। যা গিয়ে মাহির সাথে কথা বলে আয়। জায়ান উঠতে একটু দেরি করছিল, তা দেখে তন্ময় বলল, তুই ভয় পাচ্ছিস? আরে কিসের ভয়, আমরা তো তোর পাশের রুমেই, তাই না? জায়ান তন্ময়কে চোখ পাকিয়ে উঠে গেল। আয়াত মিথিলাকে বলল, বোন তুমি একটু বসো, তোমার সাথে আমার কথা আছে। আয়াতের কথা অনুসরণ করে মিথিলা বসে পড়ল। বেশ কিছুক্ষণ ধরে তাদের কথাবার্তা চলল। সম্পূর্ণ টপিক ছিল আয়াত্রী। আয়াত মূলত মিথিলার কাছে থেকে আয়াত্রীর কাছ থেকে সবটা জেনে নিল। সে কখন খাচ্ছে, ঘুমাচ্ছে, পড়তে বসেছে, এক কথায় তার প্রত্যেকটি রুটিন জেনে নিল। আয়াত্রীর ফোন নাম্বারও অন্যান্য অ্যাকাউন্টসগুলিও নিয়ে নিল। মিথিলা বেশ কিছুক্ষণ আকুপাকু করছিল, শেষে না পারতে বলেই ফেলল, ভাইয়া আপনি এখন আপনাদের সম্পর্ক নিয়ে কিছু ভাবছেন না, মানে আয়ত্রীকে পারিবারিকভাবে ঘরে তোলার ব্যাপারে? আয়ত্রী আমার স্ত্রী, আমি শুধু কিছু না বরং সবটাই আয়ত্রীকে নিয়েই ভাবছি। আর আমার বউকে আমি সম্পূর্ণ সম্মানের সহিত ঘরে তুলবো, বুঝেছো? আয়াতের কথা শুনে মিথিলার বেশ লাগলো। সে বরাবরই আয়াতকে ভালো মানুষ হিসেবে জানে। এখন মনে হচ্ছে আয়াত্রীর জন্য আয়াতের চেয়ে পারফেক্ট আর কেউ হতেই পারে না। একটা মানুষ কতটা দায়িত্ববান ভাবা যায়। আয়াত স্বাভাবিকভাবে কথা বললেও তার কপালে ভাঁজ পড়ল। সে নিজেও জানে পারিবারিকভাবে তাদের সম্পর্কটা অন্য ৮-১০টা সম্পর্কের মতো সহজ স্বীকৃতি লাভ করবে না। এই তো আয়ত্রী যখন তাহিয়া ছিল তখনও সবটা স্বাভাবিক ছিল, আয়ত্রী হয়ে উঠতেই সবটা বদলে গেছে। তাদের এক হতে বিশাল রকমের জঞ্জাল পোহাতে হবে। আয়াত হাত মুঠো পাকিয়ে নিল। সামনে যত বড় ঝড় আসুক না কেন সে তা প্রতিরোধ করতে প্রস্তুত। তার স্ত্রীকে কেউ তার থেকে আলাদা করতে পারবে না। আয়ত্রী নামক সুখ পাখি এখন তার, আর সে নিজেও চাইলে আয়াতের কাছ থেকে নিজেকে আলাদা করতে পারবে না। শুধুমাত্র মৃত্যু ছাড়া আয়াতের কাছ থেকে আয়ত্রীর কোনো মুক্তি পথ নেই। জায়ানের মাহিকে পছন্দ হতে বাগদানের দিন ঠিক করতে চাইলো। আয়াত বলল, শোন ভাই, তুই তো একসাথে থাকার সার্টিফিকেট নিতে চাইছিস, এখন সার্টিফিকেট যেহেতু নিবি আল্লাহ তাআলার কাছ থেকেও নিয়ে নে, তাহলেই হয়। আয়াতের কথায় যুক্তি ছিল। অভিভাবকের মতামত নিয়েই ওদের আকদের দিনক্ষণ ঠিক করে ফেলা হলো। জায়ান এখন আর দ্বিমত পোষণ করছে না। সত্যি বলতে আয়াতের বলা কথাগুলো সবগুলো সত্যি। জায়ান আয়াত্রীকে ভালোবাসে না, তবে ভালো লাগা, আর সকল ভালোবাসার শুরুতেই রয়েছে ভালো লাগা। আয়াত্রীর অবস্থান জানলে জায়ান কখনোই সাহস করতো না এত সব কিছুর। তবে এখন সে সবটা জানে। আয়ত্রীর অবস্থানকে সে সম্মান করে। বর্তমানে আয়ত্রী তার জন্য নিষিদ্ধ। মানুষের অদ্ভুত স্বভাব বশত তাদের নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বেশি। তাছাড়া মাহি মেয়েটাকে তার ভালো লেগেছে। এখন হয়তো তার সান্নিধ্য মনকে স্থির রাখা যাবে। কলেজে বসে আছে আয়ত্রীরা সকলে। কি একটা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, তবে তারা এতটাই পেছনে বসেছে যে কিছুই শুনতে পাচ্ছে না। কি বলছে কিছুই শুনতে পাচ্ছে না। কারণেও হাততালি দিচ্ছে, অকারণেও হাততালি দিচ্ছে। আজকে হুমায়রা আসেনি। নাজমুন এক কোণে চুপটি মেরে বসে, আর তার পাশে আয়ত্রী, সুমাইয়া আর ইতু। ওদের সামনের বেঞ্চে মিথিলা, তিশা, ঝুমু, ইতু, আয়ত্রী আর সুমাইয়া ওয়ার্ড টাইপ খেলায় খেলছে। মিথিলা আয়ত্রীর হাত নেড়ে বলল, এই হোমো আসে নাই কেন? মিথিলা, তোমার কি মনে হয় আমি হুমায়রাকে পকেটে নিয়ে হাঁটি? ফাজিল একটা।
আজকেই মাহির আকদের অনুষ্ঠান, ওদের সবার দাওয়াত দেওয়া হয়েছে। কলেজের সমাবেশ শেষ হতেই ছুটি। কলেজ শেষে সবাই মিথিলার বাসায় পৌঁছে যাবে। বাসা থেকে যে যার ড্রেস নিয়ে এসেছে। কলেজ শেষে সবাই মিথিলার বাড়ি পৌঁছে গেল। আয়ত্রী, সুমাইয়া, ইতু এখনও তাদের সেই খেলা বজায় রাখছে। অবশ্য এখন তারা নামের খেলা খেলছে। একজন একটা নাম বলবে, তার শেষের অক্ষর দিয়ে পরের জন আরেকটা নাম বলবে। ঝুমুও এই খেলায় যোগ দিয়েছে। তিশা আসছে ধরেই সাজ নিয়ে ব্যস্ত। আয়ত্রী এতে জান পরানি বিরক্ত। তাদের মধ্যে তিশা সবচেয়ে বেশি ফর্সা, অথচ সে কখন থেকে সেই সেজেই যাচ্ছে। ইতু একটা নাম বলল, দিহান। বলার আগে আয়ত্রী মুখ চেপে ধরে তার পরিকল্পনা মাফিক ফিসফিসিয়ে বলা, শেষে ল আছে এমন একটা নাম বল। আয়ত্রী কথাটা ফিসফিসিয়ে বলল। ঝুমু, সুমাইয়া দুজনেই শুনেছে। ওরা তেমন কিছু বলল না, শুধু ওদের কাজটা পরখ করে নিয়েছে। ইতু কিছুক্ষণ ভেবে বলল, ঝামেলা। মিথিলা ফোন ঘাটছিল। ইতুর বলা নাম শুনে হাসিতে ফেটে পড়ল। এবারে যেহেতু আয়ত্রীর বলার পালা, সে খুশিতে গদগদ হয়ে বলল, লক্ষ্মী ভাই। তিশা বেশ আগ্রহের সহিত চোখে আইলাইনার দিয়েছিল। আয়ত্রীর এত জোরে লক্ষ্মী ভাই শুনে সে ভড়কে গেল। ফলে তার আইলাইনারটাই এলোমেলো হয়ে গেল। ঘটনাটা বেশ উপভোগ্য ছিল। ওরা সবাই হাসাহাসিতে মেতে উঠল। মিথিলা হুমায়রার মোবাইলে ফোন দিচ্ছিল, কখন থেকে রিসিভ করছিল না। এরই মাঝে হুমায়রা ফোন রিসিভ করলো। ওদের চেঁচামেচি থেকে বেরিয়ে মিথিলা বারান্দায় গিয়ে দাঁড়ালো। ফোন কানে নিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, হ্যাঁ হুমা, কোথায় তুই? অপর পাশ থেকে কোনো জবাব পেল না। মিথিলা অনবরত কিছুক্ষণ হুমা হ্যালো হ্যালো করে গেল, কোনো প্রত্যুত্তর এলো না। মিথিলা এবার রেগে বলল, হুমায়রা, বেশি পাজি হচ্ছিস ইদানিং। একবার তোর ভাবি যাই, তখন সব পাকনামে বের করব। চুল টানা আর নাক টানা খেতে খেতেই ননদিনী রায়বাঘিনী গিরি ফুরুত করে পালাবে। অপর পাশ থেকে তখন একটি সুমধুর কণ্ঠস্বর ভেসে এলো, জি, আমি নাজমুল সাকিব বলছি। ব্যাস, মিথিলা এইটুকুতে বাকরুদ্ধ হয়ে গেল। তার মন মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে সাকিব ভাইয়া সবগুলো কথা শুনে ফেলেছে, কিন্তু তার এই চুপসে যাওয়া বুঝল না অপর পাশের ব্যক্তি। লজ্জা নারীর ভূষণ কথাটি ভুলে লোকটি বলতে শুরু করল, তোমার ননদিনী রায়বাঘিনী তো তৈরি হচ্ছে ঠিক তার ভাই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, আর আমিও সে যার মাধ্যমে হুমায়রা তোমার ননদিনী রায়বাঘিনী হবে। মানুষটি মনে হয় তার মিষ্টি কণ্ঠস্বরে আরো কিছু কথা বলল, কিন্তু তা মিথিলার কান অব্দি পৌঁছালো না। সে কান থেকে ফোন নামিয়ে বারবার মূর্তিমান হয়ে রইল। বেশ কিছুক্ষণ পরই আয়ত্রী মিথিলার কাছে এলো। তাকে থা হয়ে থাকতে দেখে ফ্রুচিকল কুচকে ফেলল। আয়ত্রী মিথিলার হাত ধরে টেনে ভেতরে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, সাকিব ভাই এসেছে হুমাকে নিয়ে। উনি কোথাও যাবে তো ওনার বাইক তো ওদের বাসায় রেখে যেতে চাইছে, তাই গেট খুলে দিতে বলেছে। মিথিলা একের পর এক চমক সামলে উঠতে উঠতে এগিয়ে গেল। হুমায়রা নেমে ইতু, সুমাইয়া, আয়ত্রীকে দেখে খুশিতে গদগদ হয়ে ওদের সাথে ভেতরে চলে গেল। মিথিলা সৌজন্যতার খাতিরে দাঁড়িয়ে রইল। বাইক যথাস্থানে রেখে সাকিব নিজের মতো চলে যাওয়ার প্রস্তুত নিল। মিথিলাকে একবার লক্ষ্য করে বলল, হুমায়রাকে বলবে সঠিক সময়ে তৈরি হয়ে থাকতে। মিথিলা মাথা নাড়ল। উনি তো একদমই স্বাভাবিক। কিছুক্ষণ আগের বলা কথাগুলো পর উনি দিব্যি আছেন। মিথিলা চলে আসার জন্য পা বাড়াতে পেছন থেকে তাকে উদ্দেশ্য করে সাকিব বলে উঠল, এই হুমায়রার ভাবি। মিথিলার পা যেন আপনা আপনি থেমে গেল। চোখ বন্ধ করে কয়েকবার পলক ফেলে খুলতেই দেখলো ভয়ঙ্কর মানুষটি তার সামনেই দাঁড়িয়ে, পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। মিথিলা চোখ মুখ কুচকে তাকাতেই বলল, পিচ্ছি, তুমি বেশি ভীতু। বলেই মিথিলার হাত উঁচিয়ে পকেট থেকে কিছু একটা বের করে ওর হাতে দিল। চমৎকার হেসে বলা, আমাদের হুমায়রার পিচ্ছি ভাবির জন্য চকলেট। মিথিলা কিছু বলল না, হতবম্বের ন্যায় তাকিয়ে রইল পরক্ষণে। সাকিব তার বাইকের চাবিটা মিথিলার হাতে দিয়ে বলল, বউদের আগলে রাখার অভ্যাস থাকতে হয়, জানো তো। নাও, তোমার অভ্যাসটার সূচনা শুরু হলো, দেখি কতটা আগলে রাখতে পারো। কথাগুলো শেষ করে সাকিব প্রস্থান করল। পেছন ফেলে রেখে গেল থা হয়ে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে।
আয়ত্রীরা দুষ্টুমি শেষ হতে হাতে হাতে একটু সাহায্য করার জন্য লেগে পড়ল। মিথিলার বাড়ি তাদের জন্য মূলত কমফোর্ট জোন। এখানে তারা নিজেদের মতো হই হুল্লোড় করতে পারে, কেউ কিছুটি বলে না। আয়ত্রী মিথিলার মায়ের কাছ থেকে ট্রে নিয়ে জিজ্ঞেস করলো কোন রুমে দিয়ে আসতে হবে। উনি এই রুম দেখিয়ে দিতে আয়ত্রী একটু কাজে লেগে পড়ল। আকদের অনুষ্ঠান ঘরোয়াভাবে করা হবে, বেশ জম্পেশ অনুষ্ঠান। মাহির বান্ধবীরা তাকে সাজাচ্ছে। আয়ত্রী দেখানো রুমটিতে প্রবেশ করে শরবত সার্ভ করতে নিল। গ্লাস হাতে নিয়ে তন্ময়কে দেখে একটু অবাক হলো। তন্ময় চোখ ছোট ছোট করে হেসে হাত আগাতেই আয়ত্রী ভ্রুকুচকে হাত ছড়িয়ে নিল। তখনই কারো সাথে হাতে ধাক্কা লেগে দুর্ঘটনা যা ঘটার ঘটে গেল। আয়ত্রী দ্রুত পেছনে ফিরে আরো অবাক হলো। আয়াত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শরবত পড়ে গেল তার ব্লেজারে, কিছু অংশ ভিজেও গেছে। আয়ত্রীর ড্রেসেও খানিকটা পড়েছে। আয়াত টিস্যু নিয়ে ভেজা অংশ মুছে ফেলল। আয়ত্রী হাত টেনে নিল মুছিয়ে দেওয়ার জন্য। আয়ত্রী এক ঝটকায় হাত সরিয়ে ফেলল। সবার সামনে এসব কি করছে লোকটা? তখনই পেছন থেকে আয়েশি বলল, আয়ু তুই এখানে আয়, আমি তোকে সারা বাড়ি খুঁজছিলাম। আয়ত্রী বুঝতে পারলো না কি হচ্ছে, ওরা এখানে কি করছে। মিথিলা কি কিছু জানে না? জানলে আয়ত্রীকে বললো না কেন? আয়ত্রীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়াত আয়ত্রীকে ঘুরিয়ে জায়ানকে দেখিয়ে বলল, আমরা তো বরযাত্রীর, আর এ হচ্ছে তোমাদের দুলাভাই। জায়ান ফোন ঘাটছিল। ওদের কথা শুনে সামনে তাকালো। আয়াত আয়ত্রীকে বলল, সালাম দাও তোমাদের দুলাভাইকে। আয়ত্রী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে আয়াত আবারও ইশারায় বলল সালাম। আয়ত্রী যান্ত্রিক কণ্ঠে বলে উঠল, আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম সালাম ভাবি। জায়ানের ভাবি বলার সাথে ইতু ভূত দেখার মতো চমকি উঠল। সে আয়াত্রীর মতো করে চোখ পিটপিট করে তাকাতে লাগলো। আয়াত দেখেই বুঝেছে ইতু আয়ত্রীর বান্ধবীদের একজন, তাই বলে কি একই ক্যাটাগরিতে চোখ পিটপিট করা লাগবে? আজব। আয়ত্রী এক ছুটে বেরিয়ে গেল। মিথিলার মতোই বসে রইল ইতু আর হুমায়রা। ওদের দুজনকে অবাক চোখে দেখতে লাগলো। ছাতে তিশা হাত নাড়িয়ে কিছু বলছে আর তন্ময় ফোনে কথা বলছে। দেখেই বোঝা যায় তিশা তন্ময়কে কিছু একটা বলছে, কিন্তু তন্ময় পাত্তা দিচ্ছে না। ভাবখানা এমন, সে এই রকম কোনো মেয়েকে চিনিই না, আজকেই প্রথম দেখল। দূর থেকে সবটা দেখে দীর্ঘশ্বাস ফেল ঝুমো। ইতিমধ্যে ওরা সকলে অবগত হয়েছে যে আয়েশির ভাইয়ের ফ্রেন্ডের সাথে মাহি আপুর বিয়ে। তবে তাদের তিশার জন্য খারাপ লাগছে। ঝুমু ঠোঁট উল্টে বলল, বেচারি। সুমাইয়া দ্বিগুণ কৌতুক সমেত বলল, আহা আমাদের লক্ষ্মী ভাই। তন্ময় ভুলেই নামখানা বলেছিল, এরপর মুখে আনেনি, অথচ এরা এখন তিশাকে এই নামেই চেনে এবং জানে। হুমায়রা হেসে পড়ল, যা হয় ভালোর জন্যই হয়। আয়ত্রী তাতে সায় দিল। হয়তো এই যে মানুষটিকে দেখার জন্য কেমন সে ছটফট করছিল, আজ মানুষটাকে সামনে পেলে, সাথে অনেকটা কাছেও। আয়ত্রী আয়াত না দেখলেও দূর থেকে আয়াত মুগ্ধ, আখিদ্বয় কিন্তু আয়ত্রীর মুখশ্রীতে নিবদ্ধ, যেন এতেই তার সকল খুশি আর ইচ্ছের দলেরা ডানা মেলে। খাওয়া দাওয়ার পর্বটা সাদামাটা ভাবেই সম্পূর্ণ হয়ে গেল। খাওয়ার সময় সবাই একসাথে খেয়েছিল। নিজেদের মধ্যকার লোকজন হওয়াতে তন্ময় খাবার সার্ভ করে দিচ্ছিল। পুরোটার সময় আয়েশি, তন্ময়, আয়ত্রী প্রচুর পরিমাণে কথাবার্তা বলছিল, সাথে দুষ্টুমিও করেছে। আয়ত্রীর একটু জড়তা কাজ করছিল আয়াতের পাশেই বসেছিল কিনা, তবে তেমন কিছুই হয়নি। আয়াত পুরোটার সময় নীরব ছিল। আয়ত্রীর পানির প্রয়োজন হতেই এক কথায় কিছুর প্রয়োজন হতেই তা এগিয়ে দিচ্ছিল। আয়ত্রী প্রতিদিনের তুলনায় আজকে বেশি খাবার খেয়েছে। তন্ময় পাতে তুলে দিয়েছে, বেচারি না করার সুযোগটিও পায়নি। খাবার রেখে উঠে যাওয়া তো বিরাট ব্যাপার। তার বারবার মনে হচ্ছে এই বুঝি কোনো ভুলের জন্য আয়াত ধমকি দিল। আয়াত একটু বিরক্ত। আয়ত্রী তাকে এই অতিরিক্ত মাত্রায় ভয় পাওয়াটা তার খুব একটা সহ্য হচ্ছে না। একদিন রাগ সামলাতে না পেরে একটু চেঁচিয়েছে, এতেই এই মেয়ে তাকে দেখলে চুপসে যায়। ভাবখানা এমন যে আয়াত বুঝি এক্ষুনি তার জান কবজ করবে, অথচ আয়ত্রীর ভয়ের কারণ হবে ভেবেই আয়াত এই সময়টা তো নিজেকে সংযত করতে শিখেছে। প্রচন্ড রাগের সময় দাঁতের দাঁত চেপে নিজেকে আয়ত্তে আনতে শিখেছে। অপরদিকে আয়ত্রীর অবস্থা দেখে মিথিলা, হুমায়রা
হাসিতে ফেটে পড়ার ন্যায় অবস্থা, কিন্তু মুখ টিপে হাসা ছাড়া বেশ কিছুই করতে পারছে না। খাবারের সময়টাতে তিশাকে একটু আধটু লক্ষ্মী ভাই নামে ডাকা হলো, কিন্তু তন্ময় তাতে কোনো প্রকার ভ্রুক্ষেপ করলো না, অথচ নামখানা দিয়েছে সে নিজে। তিশা জান পরানোই অবাক। তন্ময়ের এমন ভাবসাব তার সহ্য হচ্ছে না। লোকটার জন্য বান্ধবীরা তাকে রীতিমতো লক্ষ্মীবাই নামে পরিচিতি লাভ করাচ্ছে সবার কাছে, আর তার এতে কোনো মাথা ব্যথা নেই। তবে তন্ময়ের মার্জিত ব্যবহারে তিশা বেশ লজ্জিত। ঝুমুও বলল,